প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভার্চুয়াল শ্রেণী কার্যক্রমে। আমি রওনক জাহান। হোপফুলি সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের মার্কেটিং সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই বইয়ের প্রথমের দিকের অধ্যায়গুলো মোটামুটি পড়ানো হয়েছে। সেই কনসিস্টেন্সি অনুযায়ী আজ আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো এই অধ্যায়ের কিছু ইম্পর্ট্যান্ট টপিক ও টার্ম নিয়ে এখন আমি আলোচনা করব। আশা করি তোমরা সবাই কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটি উপভোগ করবে। তো এখন আজকের আলোচনায় যাওয়া যাক। সবাই স্লাইডে খেয়াল করো। আমার আজকের আলোচ্য বিষয়ে প্রথম টপিক হচ্ছে পণ্য কি। যেহেতু এই অধ্যায়টির নাম হচ্ছে পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ, তো প্রথমে আমরা পণ্য সম্পর্কে একটু ধারণা নিব। আমি ফার্স্টে একটু গল্পের আকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সবাই একটু খেয়াল করো। পণ্য কি মোটামুটি আমরা সবাই জানি। পণ্য, সেবা, তারপর হচ্ছে বস্তু, এসব জিনিস সম্পর্কে আমাদের মোটামুটি সবার আইডিয়া আছে। তারপরও আমি তোমাদের একটু গল্পের আকারে আমাদের মার্কেটিংয়ের ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি। জনাব ইমতিয়াজ একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং ম্যানেজার। জনাব ইমতিয়াজ হলো একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং ম্যানেজার। তিনি প্রতিদিন সকালে ব্রেড, বাটার, জেলি ও ডিম দিয়ে নাস্তা সেরে স্যুট, প্যান্ট, টাই ও জুতা পরে নিজস্ব গাড়িতে করে অফিসে যান। অফিসে যাওয়ার পথে পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নেন এবং মোবাইল ফোনে তার জরুরি কিছু কাজ সেরে ফেলেন। অফিস থেকে বাসায় আসার পথে মাঝে মাঝে ডাক্তারের চেম্বারে শরীর চেক আপ করে বাড়ি ফেরেন। তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তিনি টেলিভিশনে নাটক ও সিনেমা দেখেন। তো আমি যে গল্পটা তোমাদের বললাম, এখানে যতগুলো উল্লেখিত বস্তু ছিল, যেমন ব্রেড, বাটার, জেলি, ডিম, তারপর হচ্ছে স্যুট, প্যান্ট, টাই, জুতা, নিজস্ব গাড়ি, তারপর হচ্ছে টেলিভিশন, নাটক, সিনেমা, এই যেসব বস্তু উল্লেখ ছিল, এগুলো হচ্ছে সব কিছুই পণ্য এবং পণ্যের অন্তর্ভুক্ত। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমরা পণ্য ছাড়া কিন্তু এক সেকেন্ড চলতে পারি না। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো পণ্য ইউজ করছি। তো আমাদের লাইফস্টাইলের সাথে হচ্ছে পণ্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এখানে দেখো সবাই, আমি একটু বইয়ের ভাষায় অ্যাপ্লাই করেছি। পণ্য কি? পণ্য হচ্ছে এমন কোনো কিছু যা মানুষের প্রয়োজন ও অভাব মেটাতে পারে, যেমন বই, খাতা, কলম, টিভি, ফ্রিজ, তারপর হচ্ছে ফ্যান, এসি, লাইট, যেমন এখানে ল্যাপটপ, কম্পিউটার, তারপর হচ্ছে টেলিভিশন, যাবতীয় সব কিছুই হচ্ছে পণ্য। এগুলো প্রত্যেকটি পণ্য হচ্ছে আমাদের প্রয়োজন ও অভাবে সন্তুষ্টি বিধান করে। মানুষ প্রয়োজনের তাগিদে এগুলো ইউজ করে, ব্যবহার করে এবং মানুষের হচ্ছে উপযোগ নিঃশেষ করে। উপযোগ কি? উপযোগ হচ্ছে অভাব মেটানোর ক্ষমতা। যে দ্রব্য বা সেবা মানুষের অভাব মেটাতে পারে, এই অভাব মেটানোর ক্ষমতাই হচ্ছে উপযোগ। তো পণ্যের মধ্যে হচ্ছে উপযোগ বিদ্যমান থাকে, সেই কারণেই হচ্ছে মানুষ পণ্য ব্যবহার করে থাকে। আশা করি তোমরা পণ্য বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছ। এবার আসো আমার দ্বিতীয় আলোচ্য বিষয়, পণ্যের শ্রেণী বিভাগ। দ্বিতীয় কোশ্চেন, পণ্যের শ্রেণী বিভাগ। পণ্য হচ্ছে দুই প্রকার। আচ্ছা, এটা আমি একটু পরে আলোচনা করি, আগে আমি পণ্যের স্তর নিয়ে আলোচনা করি। 3 নাম্বার কোয়েশ্চেন দেখো, পণ্যের স্তর। পণ্যের স্তর হচ্ছে মূলত 3টি। 1 নাম্বার হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু, 2 নাম্বার হচ্ছে প্রকৃত পণ্য, 3 নাম্বার হচ্ছে বর্ধিত পণ্য। পণ্যের স্তর হচ্ছে 3টি। মৌলিক ক্রেতা ভ্যালু 1 নাম্বার, 2 নাম্বার প্রকৃত পণ্য, 3 নাম্বার হচ্ছে বর্ধিত পণ্য। মৌলিক ক্রেতা ভ্যালু বলতে আমরা কি বুঝি? মৌলিক ক্রেতা ভ্যালু বোঝানোর আগে আমরা প্রথমে ক্রেতা বা ভ্যালু কি এই জিনিসটা একটু আলোচনা করব। ক্রেতা কি?
ক্রেতা হচ্ছে যারা কাস্টমার, যারা হচ্ছে পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকেই ক্রেতা বলা হয়। ক্রেতার সাথে কিন্তু ভোক্তার একটা ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িয়ে আছে। ভোক্তা হলো যারা পণ্য ভোগ করে বা ওই পণ্যের উপযোগ নিঃশেষ করে। ফাইনালি হচ্ছে পণ্যটি ব্যবহার করে ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য, তাদেরকেই ভোক্তা বা কনজিউমার বলা হয়। ক্রেতা বা কাস্টমার হচ্ছে যারা পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে থাকে। এবার আসো ভ্যালু। ভ্যালু বলতে আমরা কি বুঝি? ভ্যালু হচ্ছে মার্কেটিংয়ের ভাষায় একটু ভিন্ন, সেটা তোমরা বুঝো। ভ্যালু বলতে আমরা যেটা নর্মালি বুঝি, আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। সাপোজ তোমরা দোকানে গিয়ে 5 টাকার মূল্যে একটি কলম ক্রয় করেছো। 5 টাকার বিনিময়ে একটা কলম ক্রয় করেছো। তোমাদের কাছে কলম চলে এসেছে এবং দোকানদারের কাছে কিন্তু 5 টাকা চলে গিয়েছে। তুমি কলমটি ক্রয় করতে কিন্তু তোমার অর্থ ব্যয় করেছো, এবং কলমটি ব্যবহার করে তুমি যে সুবিধা পাচ্ছ, যে অ্যাডভান্টেজ পাচ্ছ, এই যে তোমার কাছ থেকে টাকা চলে গেল, ব্যয়িত অর্থ এবং প্রাপ্ত সুবিধা, কলম ইউজ করে তুমি যে সুবিধা পাচ্ছ, এই দুটার পার্থক্যকে আমরা ভ্যালু বলে থাকি। তো ভ্যালু হচ্ছে বেনিফিট ডিভাইডেড বাই কস্ট, এটাকেই হচ্ছে আমরা ভ্যালু বলে থাকি। আমরা যে কোনো পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করার সময় আমরা যে অর্থটা ব্যয় করি এবং এই পণ্য বা সেবা সামগ্রী ভোগের মাধ্যমে যে সুবিধা পাই, এটাকে আমরা ভ্যালু বলে থাকি। তো এবার আসো আমরা ফাইনালি মৌলিক ক্রেতা ভ্যালু সম্পর্কে আলোচনা করব। মৌলিক ক্রেতা ভ্যালু হচ্ছে ক্রেতারা পণ্য ক্রয়ের মাধ্যমে যে সেবা বা সুবিধা প্রত্যাশা করে তাকে হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু বলে। ক্রেতারা পণ্য ক্রয়ের মাধ্যমে যে সেবা বা সুবিধা প্রত্যাশা করে। সাপোজ একটা ব্যক্তির মোবাইল ফোন দরকার। মোবাইল ফোন সে কেন ক্রয় করবে? মোবাইল ফোন কিন্তু সে কথা বলার প্রয়োজন মেটানোর জন্য ক্রয় করবে। তো এখানে দেখো, মোবাইল ফোন ক্রয়ের সাথে কিন্তু ওই ব্যক্তির কথা বলার একটা সম্পর্ক আছে। তার অভাব হচ্ছে তার আত্মীয় স্বজন, তার রিলেটিভদের সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করবে বা কথা বলবে, এর তাগিদেই সে হচ্ছে ফোন ক্রয় করেছে। আর একটা এক্সাম্পল দিয়ে বলি, গাড়ি ক্রয় করার সাথে কিন্তু যাতায়াত সুবিধাকে ক্রয় করার একটা সম্পর্ক আছে। তো এটি হচ্ছে মূলত মৌলিক ক্রেতা ভ্যালু। কাস্টমাররা পণ্য ক্রয়ের মাধ্যমে যে সেবা বা সুবিধা প্রত্যাশা করে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মৌলিক ক্রেতা ভ্যালু। যে ব্যক্তি গাড়ি ক্রয় করলো, মার্কেটিংয়ের ভাষায় সে গাড়ি ক্রয় করলো না, সে যাতায়াত সুবিধাকে ক্রয় করলো। সে যাতায়াতের জন্য যে অ্যাডভান্টেজ দরকার, সেই সুবিধাটা ক্রয় করার জন্য সে অ্যাকচুয়ালি গাড়ি ক্রয় করেছে। 2 নাম্বার হচ্ছে প্রকৃত পণ্য। প্রকৃত পণ্য হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে। এই যে মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে পণ্যের যে সামগ্রিক কাঠামো তৈরি হয়। মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে আমি গাড়ি দিয়ে যে এক্সাম্পলটা দিলাম, এর সামগ্রিক কাঠামো হচ্ছে কিন্তু ওভারঅল একটা গাড়ি এবং গাড়ির সাথে হচ্ছে যাতায়াত সুবিধা সম্পর্কযুক্ত। তো এই প্রকৃত পণ্যটাই হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালুর একটা সামগ্রিক কাঠামো হচ্ছে গাড়ি। এই গাড়িটাই ধরো এখানে প্রকৃত পণ্য। মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে কাস্টমাররা যে পণ্যের যে সামগ্রিক কাঠামো তৈরি হয়, এটি হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত পণ্য। এবার আসো বর্ধিত পণ্য। বর্ধিত পণ্য বলতে আমরা কি বুঝি? পণ্যের মৌলিক ক্রেতা ভ্যালু এবং প্রকৃত পণ্য ছাড়া ভোক্তাকে যে অতিরিক্ত সেবা বা সুবিধা প্রদান করা হয়, সেটি হচ্ছে বর্ধিত পণ্য। এই দুইটা স্তর ছাড়া, মৌলিক ক্রেতা ভ্যালু 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে প্রকৃত পণ্য, এই দুটো স্তর ছাড়া কাস্টমারকে যে অতিরিক্ত সেবা বা সুবিধা প্রত্যাশা করা হয়, সেটি হচ্ছে বর্ধিত পণ্য। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, তাহলে বুঝতে পারবে। বর্ধিত পণ্যের বিষয়টি হচ্ছে, সবাই খেয়াল করো, সাপোজ কোনো ব্যক্তি গাড়ি ক্রয় করতে গাড়ির শোরুমে গিয়েছে এবং সে মনে মনে চিন্তা করছে গাড়ির সাথে যদি একটা ফ্রিজ ফ্রি থাকতো বা গাড়ির সাথে হচ্ছে টেলিভিশন যদি ফ্রি পেতাম। এই যে অতিরিক্ত সেবা বা সুবিধা প্রত্যাশা করে, এটি হচ্ছে বর্ধিত পণ্য। অর্থাৎ গাড়ি ক্রয় করলে টিভি ফ্রি বা গাড়ি ক্রয় করলে ফ্রিজ ফ্রি, এই ধরনের যে অফার একটা প্রত্যাশা করে, এটি হচ্ছে বর্ধিত পণ্য।
তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে বলতে পারি মৌলিক ক্রেতা ভ্যালু অথবা প্রকৃত পণ্য ছাড়া, এই দুটো স্তর ছাড়া কাস্টমারকে যে অতিরিক্ত সেবা বা সুবিধা প্রদান করা হয় এটি হচ্ছে বর্ধিত পণ্য। ইজ দ্যাট ক্লিয়ার? যদি কারো প্রবলেম থাকে তোমরা আমাকে এখানে কমেন্টে লিখতে পারো। আচ্ছা, এবার আমি পণ্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। পণ্যের শ্রেণী বিভাগ এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অনেক সময় দেখা গেল সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল উদ্দীপকে আসে, জ্ঞানমূলকেও আসে, তারপর হচ্ছে অনুধাবনমূলক কোয়েশ্চেনগুলোতে এইসব বিষয় এসে থাকে। এজন্য একটু ট্রাই করো মনোযোগ দিয়ে, অ্যাটেনশন দিয়ে বোঝানোর। পণ্যের শ্রেণী বিভাগ, পণ্য হচ্ছে মূলত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ভোগ্যপণ্য, দুই নাম্বার হচ্ছে শিল্পপণ্য। তো ভোগ্যপণ্যের বিষয়টি হচ্ছে বরাবরই আমাদের পরীক্ষায় আসে, শিল্পপণ্য অত বেশি ইম্পর্টেন্ট না। আমি প্রথমে ভোগ্যপণ্য নিয়ে একটু আলোচনা করব। তো ভোগ্যপণ্যের শ্রেণী বিভাগ দেখো, ভোগ্যপণ্য হচ্ছে আবার চার প্রকার। এক নাম্বার সুবিধা পণ্য, দুই নাম্বার হচ্ছে শপিং পণ্য, তিন নাম্বার বিশিষ্ট পণ্য, আর চার নাম্বার অযাচিত পণ্য। ভোগ্যপণ্য বলতে আমরা কি বুঝি? চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে ভোগ্যপণ্যের সংজ্ঞা এখন একটু আলোচনা করব। চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয় সেগুলোকেই ভোগ্যপণ্য বলা হয়। ভোগ্যপণ্য হচ্ছে অনেক প্রকার, যেমন চাল, ডাল, মাছ, মাংস, তারপর হচ্ছে জুয়েলারি, অর্নামেন্টস, সব কিছুই হচ্ছে ভোগ্যপণ্য। বাসায় টিভি, ফ্রিজ, ফ্যান, এসি, এগুলো সব কিছুই হচ্ছে এক একটা ভোগ্যপণ্যের উদাহরণ, যেগুলো হচ্ছে ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি উপযোগ নিঃশেষ করার উদ্দেশ্যে পণ্য ক্রয় করা হয়, এগুলোই হচ্ছে ভোগ্যপণ্য। তো ভোগ্যপণ্যের মধ্যে দুই নাম্বার দেখো শিল্পপণ্য। শিল্পপণ্য হচ্ছে যেগুলো শিল্পের উৎপাদন কাজে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে শিল্পপণ্য। সুবিধাপণ্য, ভোগ্যপণ্যের কোয়ালিফিকেশন এক নাম্বার হচ্ছে সুবিধাপণ্য। সুবিধাপণ্য বলতে আমরা কি বুঝি? এই 1, 2, 3, 4 এই চারটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এগুলো বেশি বেশি করে একটু আয়ত্ত করতে হবে। সুবিধাপণ্য দেখো, যেসব পণ্য ভোক্তারা নিকটবর্তী কোনো স্থান থেকে কম প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে ক্রয় করে সেগুলো হচ্ছে সুবিধাপণ্য। নিকটবর্তী স্থান থেকে, বাসায় ধরো ইমার্জেন্সিভাবে কোনো পণ্য শেষ হয়ে গিয়েছে, চাল, ডাল, মাছ, মাংস হতে পারে, তারপরে হচ্ছে নুডলস, ডিম, স্যুপ, তারপর হচ্ছে কাঁচা বাজার, এগুলো পণ্য হতে পারে। তাৎক্ষণিকভাবে যদি বাসার কাছাকাছি কোনো দোকান থেকে, তারপর হচ্ছে কাছাকাছি কোনো বাজার থেকে তাৎক্ষণিকভাবে যেসব পণ্য আমরা ক্রয় করি এগুলোই হচ্ছে সুবিধা পণ্য। তো আমি আরেকবার আলোচনা করি, যেসব ভোগ্য পণ্য ভোক্তারা নিকটবর্তী কোনো স্থান থেকে কম প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে ক্রয় করে সেগুলোকেই সুবিধাপণ্য বলা হয়। সুবিধাপণ্য যেমন ব্রেড, বিস্কুট, বাটার, জেলি, তারপর চাল, ডাল, লবণ, মাছ, মাংস ইত্যাদি সব কিছু হচ্ছে সুবিধাপণ্য। দুই নাম্বার আসো শপিং পণ্য। শপিংয়ে তো সবাই আমরা মোটামুটি শপিং করে থাকি, মার্কেটে যাই শপিংয়ের জন্য। তো শপিং পণ্যটা হচ্ছে সেম, আমরা যেভাবে শপিং করি একটু আমরা বাস্তবতার বেসিসে আলোচনা করি। শপিং পণ্য বলতে আমরা বুঝি, আমরা সাপোজ ঈদের সময় যে শপিংটা করে থাকি, আমাদের একটা বাজেট থাকে, আমরা চিন্তা ভাবনা করি আমরা আদৌ কোন পণ্যটা ক্রয় করব বা কোন মার্কেট থেকে আমি ক্রয় করব যেখানে আমি কম দামে ভালো পণ্য পাবো, অর্থাৎ অ্যাফোর্ডেবল প্রাইজে আমি ভালো একটা পণ্য পাবো, সাশ্রয়ী মূল্যে যখন আমি একটা ভালো পণ্য পাবো সেখান থেকে আমি পণ্যটি ক্রয় করব। তো শপিং পণ্য হচ্ছে এরকম, যখন শপিং পণ্য হচ্ছে যেসব পণ্য ভোক্তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী, প্ল্যান করে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দোকান ঘুরে ঘুরে, তারপর হচ্ছে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে, সেগুলোকে শপিং পণ্য বলা হয়। এক্স্যাক্টলি আমি একটু আগে যে কথাটা বললাম, যেসব পণ্য ভোক্তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দোকান ঘুরে মূল্য, ডিজাইন, সাইজ, তারপর হচ্ছে পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য প্রভৃতি যাচাই করে যে পণ্যগুলো ক্রয় করে সেগুলোকে আমরা শপিং পণ্য বলে থাকি। যেমন বাসার ফার্নিচার ক্রয় করার ক্ষেত্রে আসবাবপত্র, অলংকার, তারপর হচ্ছে পোশাক পরিচ্ছদ বা কোনো
কাউকে গিফট দেওয়ার বিষয়েও, গিফট সামগ্রী, এই সব কিছুই হচ্ছে শপিং পণ্য। এবার আসো বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্যের মধ্যে একটা দেখো ভিআইপি ভাব আছে, মনে হয় যে দেশের ভিআইপি পার্সনরা বিশিষ্ট পণ্য ক্রয় করে। এক্স্যাক্টলি, বিশিষ্ট পণ্য হচ্ছে এমন এক ধরনের পণ্য যে পণ্য দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি, এবং এই পণ্য ক্রয়ের একটি বিশেষ জাতীয় ক্রেতার প্রবল আকর্ষণ কাজ করে, সেটি হচ্ছে বিশিষ্ট পণ্য। অর্থাৎ বিশিষ্ট পণ্য হচ্ছে দেশের সব স্তরের জনগণ বা সব স্তরের কাস্টমার ক্রয় করতে পারে না, দেশের একদম ভিআইপি পার্সনরা বিশিষ্ট পণ্য ক্রয় করে থাকে। যেসব ভোগ্যপণ্য দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি এবং পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন। কম্পারেটিভলি যেসব পণ্য বাজারে আছে সেই তুলনায় হচ্ছে বিশিষ্ট পণ্য একটু দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি, এর অ্যাডভান্টেজ একটু বেশি, সেক্ষেত্রে প্রাইসটাও বেশি, যা ক্রয়ের প্রতি একটা বিশেষ শ্রেণীর ক্রেতার বিশেষ আকর্ষণ কাজ করে, তাকেই হচ্ছে বিশিষ্ট পণ্য বলা হয়। বিশিষ্ট পণ্য ধরো যেমন গাড়ি সবাই ইউজ করে, এখন মোটামুটি মধ্যবিত্ত পরিবারেরই সবার গাড়ি আছে এরকম। তো মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিন্তু সবাই ইউজ করে না। তো গাড়ির ক্ষেত্রেও দেখো যেটা একদম উন্নত প্রযুক্তি, যেটার প্রাইস একটু বেশি, সেটি হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্যের মধ্যে যায়। আবার দেখো রিস্ট ওয়াচ, ঘড়ি হচ্ছে সবাই ইউজ করে, কিন্তু যে ঘড়িটা হচ্ছে উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি, একটু দাম বেশি, যেমন র্যাডো ঘড়ি, র্যাডো ব্র্যান্ডের ঘড়ির দাম কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি বাজারে যেসব ঘড়ি আছে তার তুলনায়। তারপর হচ্ছে পারফিউম বা বডি স্প্রে সবাই কিন্তু ইউজ করে, কিন্তু যেটা একদম হাই ব্র্যান্ডের, সেই দামি ব্র্যান্ডের পারফিউমটাও কিন্তু বিশিষ্ট পণ্যের মধ্যে পড়ে। আর হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে, মোবাইল ফোনের ক্ষেত্রে, মোবাইলও কিন্তু এখন সবাই স্মার্টফোন ইউজ করছে, সবাই এখন সবার হাতে হাতে এখন স্মার্টফোন, তো মোবাইলের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা তাই। অ্যাপেল ব্র্যান্ডের যেসব একদম দামি দামি বা অনেক প্রাইস, সেই পণ্যগুলোও কিন্তু বিশিষ্ট পণ্যের মধ্যে যাচ্ছে। তারপর হচ্ছে ক্যামেরা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা কিন্তু সবার কাছে মোটামুটি আছে। এই জুমলেস বিশিষ্ট অত্যাধুনিক ক্যামেরাটি হচ্ছে বিশিষ্ট পণ্য। তো বিশিষ্ট পণ্য খুবই ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করো, আমি আরেকবার রিপিট করছি, যেসব পণ্য দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি এবং পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন, যা ক্রয়ের প্রতি একটি বিশেষ শ্রেণীর ক্রেতার প্রবল আকর্ষণ কাজ করে, তাকেই হচ্ছে বিশিষ্ট পণ্য বলা হয়। এবার আসো অযাচিত পণ্য। এই পণ্যটির মধ্যে যেন একটু সবার মধ্যে একটা নেগেটিভ সেন্স কাজ করে। অযাচিত পণ্য, এই পণ্যের প্রতি কারো আগ্রহ নেই, কথাটির মধ্যে আমাদের সংজ্ঞাটি লুকিয়ে আছে। অযাচিত পণ্য, যে পণ্য সম্পর্কে ক্রেতার কোনো আকর্ষণ কাজ করে না, জানলেও সেটি ক্রয়ের প্রতি তাদের কোনো প্রবল আকর্ষণ নেই। আমরা জানি সেই পণ্য সম্পর্কে, কিন্তু ওই পণ্যটি আমরা ইউজ করছি না বা ক্রয় করছি না। তো একটু সুন্দর করে সাজিয়ে বলতে গেলে দেখো, যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের তেমন কোনো পূর্ব ধারণা নেই বা অভিজ্ঞতা থাকে না, যা ক্রেতারা কখনো দেখেনি, দেখলেও ক্রয়ের কথা ভাবেনি, এ জাতীয় পণ্যকে হচ্ছে অযাচিত পণ্য বলা হয়। যেমন জীবন বীমা পলিসি, তারপর হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র। আমরা সবাই কিন্তু জানি যে অগ্নি নির্বাপক যন্ত্রটা হচ্ছে বাসায় রাখা সবার জন্য সেফ, কিন্তু তারপরেও এই পণ্যটি কিন্তু সবার বাসায় খুঁজলে পাওয়া যাবে না, মানে এটার প্রতি কারো একটা আকর্ষণ নেই, বা জানলেও অতটা আকর্ষণ কাজ করছে না সবার মধ্যে। তারপর জীবন বীমা পলিসি, এই বীমা কোম্পানিগুলো হচ্ছে বড় বড় ভবনের জন্য যেসব ইন্স্যুরেন্স করে, তারপর মানুষের জীবনের জন্য ইন্স্যুরেন্স। এটা আমরা জানি যে আমাদের জীবনের সবসময় হচ্ছে ঝুঁকি দ্বারা পরিপূর্ণ, যে কোনো সময় বিপদ হতে পারে, আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমাদের মৃত্যুটা কিন্তু অনিশ্চিত, আমি আজ বেঁচে আছি, আগামীকাল থাকবো কিনা এটা আল্লাহ মাবুদ জানে। তো সবার জীবনের কিন্তু একটা বীমা করা দরকার। আমরা জানি যে আমার জীবনের সম্পত্তি বা আমার জীবনের রিস্কের জন্য আমরা একটা বীমা করে রাখি। এই পণ্যের প্রতি কিন্তু তারপরও আমাদের অত আকর্ষণ কাজ করে না, আমরা জানলেও কিন্তু অতটা আমরা গুরুত্ব দিচ্ছি না। তো এজন্য এগুলো হচ্ছে অযাচিত পণ্য। অযাচিত পণ্য হচ্ছে যেসব পণ্যের প্রতি ক্রেতাদের কোনো আকর্ষণ কাজ করে না, পূর্ব ধারণা থাকলেও সেই অভিজ্ঞতা দিয়ে তারা সেই পণ্যটি ভালো করে দেখছে না, তো এটাকেই হচ্ছে অযাচিত পণ্য বলা হয়ে থাকে।
তো এই সুবিধা পণ্যের কোয়ালিফিকেশন হচ্ছে আবার 4 প্রকার: প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, গৃহে ব্যবহৃত পণ্য। তো এই সুবিধা পণ্যের মধ্যে লোভনীয় এবং জরুরি পণ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেক সময় জ্ঞানমূলকে আসে এবং তোমাদের এমসিকিউ আসে। লোভনীয় পণ্য বলতে আমরা কি বুঝি? এই লোভনীয় পণ্যটা নিয়ে আমি এখন আলোচনা করব। লোভনীয় পণ্য হচ্ছে যে পণ্যগুলো ক্রেতারা দেখলে ইনস্ট্যান্ট, তাৎক্ষণিকভাবে হচ্ছে লোভের বশবর্তী হয়ে পণ্য ক্রয় করে, সেটাই হচ্ছে লোভনীয় পণ্য। দেখা মাত্র চিন্তাভাবনা ছাড়া, বাজেট ছাড়া, প্রাইস ছাড়া হলো দেখলেই কিনতে হবে, এরকম একটা তাদের মধ্যে ইন্টেনশন কাজ করে। তো এটি হচ্ছে লোভনীয় পণ্য। তো লোভনীয় পণ্যের ক্ষেত্রে একটা বয়স ভেরি করে। তো বয়সের উপর ভেরি করে বয়স ভেদে হচ্ছে লোভনীয় পণ্যের তারতম্য লক্ষ্য করা যায়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে লোভনীয় পণ্যটা আলাদা, বা বড়দের ক্ষেত্রে লোভনীয় পণ্যটা অন্যরকম। যেমন বাচ্চারা যেমন পার্কে ঘুরতে গেলে বেলুন দেখলে তারা হচ্ছে লোভনীয়, মানে লোভে পড়ে যায়, এবং তারা এমন একটা তাদের মধ্যে এমন একটা ইন্টেনশন কাজ করে যে না, পণ্যটি আমার লাগবে, এটা আমাকে ক্রয় করতে হবে। তো সেখানে হচ্ছে মূল্য বা প্রাইস সম্পর্কে দেখা বা চিন্তা করার কোনো সময় নেই। আইসক্রিম পার্লারগুলোর সামনে বা যেসব দোকানে হচ্ছে আইসক্রিম পাওয়া যায়, সেই দোকানগুলোর সামনে বাচ্চারা গেলেই হচ্ছে, বাচ্চারা এবং অনেক বড় ব্যক্তিরাও, অনেক বড় পার্সনরাও হচ্ছে আইসক্রিম খেতে পছন্দ করে। সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও কিন্তু আইসক্রিম একটি লোভনীয় পণ্য। তো তারা দেখলেই লোভের বশবর্তী হয়ে পণ্য ক্রয় করে থাকে। তারপর হচ্ছে চটপটি। অনেকে চটপটি খেতে পছন্দ করে, দেখলেই তাদেরকে খেতে হবে, এরকম একটা ইন্টেনশন কাজ করে। বিনোদনমূলক পার্কের ক্ষেত্রে বাচ্চারা যখন কোনো বিনোদনমূলক ম্যাগাজিনে যায় বা কোনো পার্কে যায়, সেক্ষেত্রে পার্কে যে খেলাধুলার জন্য রাইডগুলো থাকে, এই রাইড কিন্তু এক একটা লোভনীয় পণ্য বাচ্চাদের ক্ষেত্রে। তারপর বড়দের ক্ষেত্রে এখন আমি বলি, বড়রা অনেক সময় শপিংয়ে গেলে শপিং করার ক্ষেত্রে বা কারো সালোয়ার কামিজ বা শাড়ির প্রতি বা কারো জুয়েলারি সামগ্রীর প্রতি একটা লোভ কাজ করে যে আমি দেখলেই আমাকে কিনতে হবে, এটা এই ডিজাইনটা আমার ভালো লেগেছে। সেক্ষেত্রে বড়দের জন্য এই যে দেখে তাৎক্ষণিকভাবে চিন্তাভাবনা ছাড়া প্রাইস, মূল্য, গুণাগুণ, ডিজাইন এগুলো চিন্তা করার সময় নেই, দেখলে ইনস্ট্যান্ট ক্রয় করে, এটি কিন্তু বড়দের ক্ষেত্রে লোভনীয় পণ্য। এবার আসো জরুরি পণ্য। জরুরি পণ্য হচ্ছে জরুরি ভিত্তিতে আমরা যেসব পণ্য ক্রয় করি সেগুলোই হচ্ছে জরুরি পণ্য। জরুরি ভিত্তিতে আমরা কি পণ্য ক্রয় করি? সাপোজ বাসায় কোনো পেশেন্ট আছে, অসুস্থ হয়েছে, তো ইমার্জেন্সি আমার এখন মেডিসিন লাগবে। সেখানে কিন্তু আমি জরুরি ভিত্তিতে আমি যেখান থেকে তাৎক্ষণিকভাবে আমি ঔষধ পাবো বা মেডিসিন ক্রয় করতে পারবো, আমি সেই স্থান থেকে মেডিসিন ক্রয় করব। বা আমার আজকে পরীক্ষা আছে, আমাকে ঘর থেকে বের হতে হবে, কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির সময় ছাতা বা রেইনকোট, এটা কিন্তু এই দুটো কিন্তু হচ্ছে জরুরি পণ্য। তারপর গাড়ি অনেক সময় দেখা গেল নষ্ট হয়ে যায়, গাড়ি নষ্ট হওয়ার ক্ষেত্রে গাড়িকে সার্ভিসিংয়ে নেওয়া, তারপর এজন্য খুচরা কিন্তু কিছু যন্ত্রপাতি আছে, এগুলো কিন্তু জরুরি পণ্য। তারপর হচ্ছে অ্যাম্বুলেন্স কিন্তু ওয়ান কাইন্ড অফ ইমার্জেন্সি প্রোডাক্ট, অ্যাম্বুলেন্স। তারপর শপিং পণ্য হচ্ছে 2 প্রকার: ফ্যাশন পণ্য, সেবা পণ্য। এগুলো একটু দেখে নিবা তোমরা, এর বেশি ইম্পর্টেন্ট না। তো বিশিষ্ট পণ্যের কোনো কোয়ালিফিকেশন নাই, বিশিষ্ট পণ্য একটাই। অযাচিত পণ্য হচ্ছে 2 প্রকার: নতুন অযাচিত পণ্য এবং নিয়মিত অযাচিত পণ্য। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সুবিধা, শপিং, বিশিষ্ট, অযাচিত। এর মধ্যে হচ্ছে লোভনীয়, জরুরি, এতটুকুই। এই কয়টা পড়লেই তোমাদের হয়ে যাবে। আর শিল্প পণ্যের মধ্যে হচ্ছে 2টি বিষয় খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদের একটু আলোচনা করে বলি। শিল্প পণ্যের মধ্যে হচ্ছে একটি মূলধন জাতীয় পণ্য, এই শিল্প পণ্যের বিষয়টি ক্লিয়ার করি। একটি হচ্ছে মূলধন জাতীয় পণ্য, আর একটি হচ্ছে কৃষি পণ্য। মূলধন জাতীয় পণ্য, কৃষি পণ্য, এই দুটো মাঝে মাঝে জ্ঞানমূলকে আসে। তো দেখো, যে সকল পণ্য মূল উৎপাদন কার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ বা প্রধান ভূমিকা পালন করে, সেটাকেই মূলধন জাতীয় পণ্য বলা হয়। একটা যে কোনো উৎপাদন কাজে মূল উৎপাদন কাজ পরিচালনার জন্য বা
পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ প্রধান ভূমিকা পালন করে হচ্ছে মূলধন জাতীয় পণ্য। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, বড় বড় বিল্ডিংগুলোতে কিন্তু লিফট স্থাপন করা হয়। তো লিফট হচ্ছে একটা মূলধন জাতীয় পণ্য। এবার আসো কৃষি পণ্য। কৃষি পণ্যটা হচ্ছে কৃষিকাজ পরিচালনা করার জন্য যেসব পণ্য ব্যবহার করা হয়, যেমন যেসব পণ্য খামারে বা কৃষি ক্ষেত্র থেকে উৎপাদিত হয় সেগুলো হচ্ছে কৃষি পণ্য। যেমন পাট, তুলা, আখ, ধান, গম, এগুলো যাবতীয় পণ্য হচ্ছে কৃষি পণ্য। এখন আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পণ্যের জীবনচক্রের সংজ্ঞা ও স্তর সম্পর্কে। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের গ এবং ঘ নাম্বার প্রশ্ন আসে। একটা সৃজনশীল প্রশ্নে যে ক, খ, গ, ঘ 4টে স্টেপ থাকে, এখান থেকে গ এবং ঘ নাম্বার প্রশ্ন বরাবরই আসে। যেমন এই স্তরগুলো সম্পর্কে তোমাদের জানতে চাবে, এজন্য স্তরগুলো সম্পর্কে তোমাদের এখন আইডিয়া ডেভেলপ করা দরকার। এটা কিন্তু একটা বোঝানোর মতো বিষয়, এটি বুঝতে না পারলে তোমরা প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। প্রথমে জেনে নেই পণ্যের জীবনচক্র কী। পণ্যের জীবনচক্র আমি একটু গল্পের আকারে বলি। যখন কোনো পণ্য বাজারে উপস্থাপন করা হয়, একদম নতুন একটা পণ্য যখন বাজারে উপস্থাপন করা হয়, এই পণ্যটি সম্পর্কে কিন্তু কাস্টমারদের কোনো আইডিয়া বা এই পণ্য সম্পর্কে তারা অবগত থাকে না। তো এই পণ্যটি বাজারে আসে, আস্তে আস্তে পরিচিতি লাভ করে। পরিচিতি লাভের সময় একটা পর্যায়ে প্রচুর পরিমাণ বিক্রয় বৃদ্ধি পায়। বিক্রয় বৃদ্ধি পেতে পেতে দেখা গেল লাস্ট পর্যায়ে আবার এই পণ্যটির অনেক সময় বিক্রয় কমে যায়। কাস্টমাররা পণ্যের সম্পর্কে নেগেটিভ একটা ধারণা ক্রিয়েট হয়, বা অন্য প্রতিযোগী কোম্পানিরা বেশি পরিমাণে তাদের পণ্যের মধ্যে গুণাগুণ অ্যাড করে বাজারে ছেড়ে দিয়েছে, যার কারণে হচ্ছে আবার আগের পণ্যটির বিক্রয়ও কমে গিয়েছে। তো একটা পর্যায়ে পণ্যটি হচ্ছে পতন স্তরে চলে যায় এবং তারপর হচ্ছে একদম মুনাফা শূন্যের দিকে ধাবিত হয়। তো দেখো, যখন একটি পণ্য বাজারে উপস্থাপন করা হয়, এই পণ্যটি সম্পর্কে কাস্টমাররা কিন্তু টোটালি কোনো ধারণা থাকে না কাস্টমারদের। তো কিভাবে আস্তে আস্তে আইডিয়া ডেভেলপ হবে সেটি হচ্ছে এই পণ্যর সম্পর্কে বিভিন্ন বিজ্ঞাপন, তারপর হচ্ছে অনেক সময় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, এসবের মাধ্যমে কিন্তু আমরা পণ্য সম্পর্কে আইডিয়া পেয়ে থাকি। তো আস্তে আস্তে কাস্টমাররা যখন পণ্য সম্পর্কে জানে, তখন এরা পণ্য ক্রয় করা শুরু করে দেয়। তো একটি পণ্য বাজারে উপস্থাপন থেকে শুরু করে বাজার থেকে সম্পূর্ণ বিলীন হওয়া পর্যন্ত যে সকল পর্যায় বা স্তর অতিক্রম করে তাকেই পণ্যের জীবনচক্র বলা হয়। পণ্যের জীবনচক্রের কিন্তু 5টি স্তর আছে। একটি পণ্য যখন প্রথমবার বাজারে উপস্থাপন করা হয় এবং এই পণ্যটি বাজার থেকে বিলীন হওয়া পর্যন্ত, পতন স্তরে বিলীন হয়ে যায়, বিলীন হওয়া পর্যন্ত যে সকল স্তর বা পর্যায় অতিক্রম করে এগুলোই হচ্ছে পণ্যের জীবনচক্র। আমি আবারও বলছি, একটি পণ্য বাজারে উপস্থাপন থেকে শুরু করে বাজার থেকে সম্পূর্ণ বিলীন হওয়া পর্যন্ত যে সকল পর্যায় বা স্তর অতিক্রম করে তাকেই পণ্যের জীবনচক্র বলা হয়। একটি পণ্য বাজারে উপস্থাপন করা হলে বিভিন্ন স্তর অতিক্রম করে, যেমন সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন, এই বিভিন্ন স্তর অতিক্রম করে। এটাই হচ্ছে পণ্যের জীবনচক্র। এবার আসো, পণ্যের জীবনচক্রের স্তর হচ্ছে 5টি। 1 নাম্বার হচ্ছে পণ্য উন্নয়ন স্তর, 2 নাম্বার সূচনা স্তর, 3 নাম্বার হচ্ছে প্রবৃদ্ধি স্তর, 4 পূর্ণতা স্তর এবং লাস্ট অফ অল হচ্ছে পতন স্তর। তো এবার আসো, আমরা পণ্য উন্নয়ন স্তর সম্পর্কে আলোচনা করব। এই রেখাটি হচ্ছে পণ্যের বিক্রয় এবং মুনাফা নির্দেশ করে। এই যে এদিকে আড়াআড়ি রেখাটা, এটি হচ্ছে বিক্রয় ও মুনাফা নির্দেশ করে। আর নিচের এই রেখাটি লোকসান বা হচ্ছে বিনিয়োগটি নির্দেশ করে। কোম্পানির যে লোকসান বা বিনিয়োগ, কত টাকা বিনিয়োগ করেছে সেটি নির্দেশ করে থাকে। প্রথমে হচ্ছে পণ্য উন্নয়ন স্তর। পণ্য উন্নয়ন স্তরে হচ্ছে একটি কোম্পানি কেবলমাত্র পণ্য বাজারে উপস্থাপনের কথা চিন্তা করছে বা বাজারে নতুন আঙ্গিকে, নতুন মোড়কে একটি পণ্য উপস্থাপন করবে, এই বিষয় নিয়ে চিন্তা করে পণ্য উন্নয়ন স্তর। আর কোম্পানি চিন্তা করতেছে যে আমি
পণ্যটি বাজারে উপস্থাপন করলে আদৌ কি আমি সফল হতে পারবো বা মুনাফা লাভ করতে পারবো, এইসব যখন চিন্তাভাবনা করে, এটি হচ্ছে পণ্য উন্নয়ন স্তরের কাজ হচ্ছে এগুলো। তো পণ্য উন্নয়ন স্তর বলতে আমরা কি বুঝি সে বিষয়টি এখন জানব। কোনো একটি নতুন পণ্যের ধারণা অনুসন্ধান থেকে শুরু করে পণ্যটি বাণিজ্যিকভাবে উৎপাদন পর্যন্ত স্তরকে পণ্য উন্নয়ন স্তর বলা হয়। যখন একটি নতুন পণ্য বাজারে উপস্থাপন করা হয় তখন কিন্তু পণ্য সম্পর্কে অনেক ধারণা অর্জন করতে হয়, অনেক আইডিয়া ডেভেলপ করতে হয়। তো এই ধারণা অনুসন্ধান থেকে শুরু করে এবং পণ্যটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা পর্যন্ত স্তরকেই হচ্ছে পণ্য উন্নয়ন স্তর বলা হয়। পণ্য যখন বাণিজ্যিকভাবে উৎপাদন করবে তারপর হচ্ছে কোম্পানি কিন্তু নিজের কাছে পণ্য ধরে রাখবে না, এটাকে বাজারে উপস্থাপন করবে। কার জন্য? কাস্টমারের জন্য, যেন কাস্টমার পণ্যটি গ্রহণ করে এবং ক্রয় করা শুরু করে দেয়। কাস্টমাররা যখন পণ্য ক্রয় করা শুরু করে দেবে তখন কিন্তু কোম্পানির বিক্রয় বৃদ্ধি পাবে। বিক্রয় যখন বৃদ্ধি পাবে এই স্তরে, তখন কিন্তু অন্যান্য যে প্রতিযোগী কোম্পানি আছে তাদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং তারা কি করবে, তাদের পণ্যের কিন্তু আকর্ষণীয়তা বৃদ্ধি করে আবার বাজারে নতুনভাবে উপস্থাপন করবে কাস্টমারদের কনসেন্ট্রেশন নষ্ট করার জন্য। এই কাজটি করবে হচ্ছে প্রতিযোগী কোম্পানিরা। এরপর বাজারে যখন তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে তখন কিন্তু দেখা গেল এই পণ্যের একটা বিক্রয় বা মুনাফা কমে যেতে থাকবে। এই যে এই রেখাটি হচ্ছে আমাদের বিক্রয় রেখা, এটি হচ্ছে আস্তে আস্তে এই পতন স্তরে হচ্ছে দেখো নিচের দিকে ধাবিত হচ্ছে, এটি হচ্ছে বিক্রয় একদম কমে আসতেছে নিচের দিকে। তো দেখো পণ্য উন্নয়ন স্তরে কিন্তু কোনো বিক্রয় হচ্ছে না। এই স্তরে হচ্ছে পণ্য কিভাবে উৎপাদন করা যাবে, কিভাবে বাণিজ্যিকভাবে সফল হবে এই বিষয় নিয়ে চিন্তা করছে কোম্পানি। পণ্যটি যখন তৈরি করা হয় তখন সূচনা স্তরে কিন্তু বাজারে উপস্থাপন করা হয়। এখানে কিন্তু বিক্রয় দেখো অনেক বেশি না, এই রেখাটি হচ্ছে আমাদের বিক্রয় রেখা, এটি আমাদের বিক্রয়কে নির্দেশ করে। কোম্পানি কত টাকা বিক্রয় করছে বা কি পরিমাণ পণ্য সেল হচ্ছে, এই রেখাটি হচ্ছে সেটি নির্দেশ করে থাকে। সূচনা স্তরে যখন পণ্যটি বাজারে উপস্থাপন করা হয় তখন দেখো বিক্রয় কিন্তু মোটামুটি, যখন প্রথম পর্যায়ে বাজারে কোনো নতুন আঙ্গিকে একটি পণ্য আসে, কাস্টমাররা পণ্য সম্পর্কে অবগত থাকে না, যার কারণে ক্রয় করতেও পারে না, এজন্য কিন্তু এই স্তরে বিক্রয়টা কম। প্রবৃদ্ধি স্তরে দেখো আস্তে আস্তে পণ্য সম্পর্কে জানতে পায় এবং বিক্রয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এই রেখাটি উপরের দিকে যাচ্ছে। এই স্তরে হচ্ছে কাস্টমাররা পণ্য সম্পর্কে জানতে পারে। কিভাবে জানতে পারে? বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারে, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, তারপরে হচ্ছে এই অনলাইন মার্কেটিং, বিভিন্ন ধরনের হচ্ছে বাজারজাতকরণ স্ট্র্যাটেজি গ্রহণ করে। এর মাধ্যমে হচ্ছে কাস্টমাররা পণ্য সম্পর্কে জানে এবং ক্রয় করা শুরু করে দেয়। এই স্তরে হচ্ছে প্রবৃদ্ধি স্তরে প্রচুর পরিমাণে বিক্রয় বৃদ্ধি পায়। পূর্ণতা স্তরে বিক্রয়টি বৃদ্ধি পেল, ঠিক আছে, এবং এই পূর্ণতা স্তরে কিন্তু বিক্রয় আবার দেখো লাস্টের দিকে কমে আসতেছে। তার মানে পূর্ণতা স্তরে কিন্তু একদম মুনাফা আবার বিক্রয় আবার কমে আসতেছে। এখানে পতন স্তরে দেখো লাস্ট একদম বিক্রয় নিচের দিকে ধাবিত হচ্ছে। পতন স্তরে হচ্ছে নিচের দিকে ধাবিত হচ্ছে। কোম্পানি এ পর্যায়ে কি করবে? পতন স্তরে হচ্ছে অনেক কাজ আছে কোম্পানির, পণ্যটি সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করার বিষয় আছে, বা অনেক সময় দেখা গেল পণ্যটি বাজার থেকে একদম বিলীন হয়ে যাচ্ছে, মুনাফা শূন্যের দিকে ধাবিত হচ্ছে, এটি হচ্ছে পতন স্তর। তো আমি আবার প্রথম থেকে আলোচনা করি সূচনা স্তর। সূচনা স্তর বলতে আমরা কি বুঝি? পণ্যটি যে স্তরে প্রথমবারের মতো বাজারে উপস্থাপন করা হয়, সূচনা স্তরে পণ্যটি প্রথমবারের মতো বাজারে উপস্থাপন করা হয় এবং ভোক্তারা পরিপূর্ণভাবে পণ্য সম্পর্কে অবহিত থাকে না। অবহিত মানে হলো পণ্য সম্পর্কে জানা বা জ্ঞান অর্জন থাকে না। তো এই স্তরকে হচ্ছে সূচনা স্তর বলা হয়। সূচনা স্তরে হচ্ছে ভোক্তারা প্রাথমিক পর্যায়ে পণ্য সম্পর্কে জানে না, পরে যখন প্রাথমিক পর্যায়ে বিক্রয় খুব ধীর গতিতে হতে থাকে। সূচনা স্তরে বিক্রয় ধীর গতিতে হয়ে থাকে, কারণ এই পর্যায়ে কাস্টমার তো পণ্য সম্পর্কে জানেই না যে বাজারে নতুন একটা পণ্য আসছে, তাহলে বিক্রয় কিভাবে হবে? প্রবৃদ্ধি স্তরে আসে এবার। প্রবৃদ্ধি স্তর হচ্ছে যখন বাজারে পণ্যের পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। প্রবৃদ্ধি স্তরে হচ্ছে বাজারে পণ্যের পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং অনেকেই পণ্য ক্রয় করা শুরু করে দেয়। তো এই সময়কালটি হচ্ছে প্রবৃদ্ধি স্তর।
প্রবৃদ্ধি স্তর হচ্ছে পণ্যের পরিচিতি ব্যাপকভাবে বিক্রি পায়, কাস্টমাররা পণ্য সম্পর্কে জানতে পারে, দেন তারা এটাকে ক্রয় করা স্টার্ট করে দেয়। কোম্পানির হচ্ছে এ পর্যায়ে প্রচুর পরিমাণে বিক্রয় হয়, প্রবৃদ্ধি স্তর। দেখো বিক্রয় রেখাটি আমি একটু আগে তোমাদের বুঝিয়ে দিয়েছি, এটি হচ্ছে প্রবৃদ্ধি স্তর। তো এখানে কোম্পানিকে কিছু কাজ করতে হয়, যেমন প্রসারমূলক বা প্রমোশনমূলক কিছু কাজ করতে হয় পণ্যটি বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য বা সবার কাছে পৌঁছানোর জন্য পণ্যের জ্ঞান সম্পর্কে। তো প্রসারমূলক অনেক ব্যয় করতে হয়। তারপর বাজারে নতুন প্রতিযোগীর আগমন ঘটে। এখানে যখন কোনো এক কোম্পানির বিক্রয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, প্রতিযোগী কোম্পানিরা কিন্তু বসে থাকবে না, তাদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতার আগমন ঘটবে। এবং পণ্যের বন্টন কাজে নতুন নতুন মধ্যস্থ ব্যবসায়ী প্রয়োজন হয়, বা বন্টন কাজে কোম্পানিকে অনেক কর্মী নিয়োগ করতে হয়। এবার আসো বন্টন বিষয়টা কি। বন্টন হচ্ছে পণ্যের হাতের নাগালে তাৎক্ষণিকভাবে পণ্য পৌঁছে দেওয়া, উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ায়, এটি হচ্ছে বন্টন। তো বন্টন কাজে কোম্পানিকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এবার আসো পূর্ণতা স্তর। পূর্ণতা স্তরে দেখো বিক্রয় কিন্তু উপরে উঠেছে, এই স্তরেও কিন্তু আবার মুনাফা নিচের দিকে ধাবিত হচ্ছে, বিক্রয় নিচের দিকে আসছে। পূর্ণতা স্তর বলতে সেই স্তরকে বোঝানো হয় যেখানে পণ্যের বিক্রয় প্রবৃদ্ধি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এখানে বিক্রয় বা প্রবৃদ্ধি আবার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, এটি হচ্ছে পূর্ণতা স্তর। তবে এই স্তরে পণ্যটি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয় বলে বাজারে পণ্যের অবস্থান ধরে রাখতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। পূর্ণতা স্তরে কিন্তু এখানে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় কোম্পানিকে, এজন্য হচ্ছে কোম্পানিকে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয়। যেমন বিজ্ঞাপনের পরিমাণ বাড়িয়ে দিতে হয়, পণ্যের সঙ্গে কিছু গুণাগুণ অ্যাড করতে হয়, যে গুণাগুণ দেখে বা অন্য প্রতিযোগী কোম্পানির পণ্যের তুলনায় যেন পণ্যটি একদম ইউনিক ডিজাইন হয়, এই ধরনের কিছু স্টেপ গ্রহণ করতে হয় কোম্পানিকে। তো এখানে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয়। আবার দেখা গেল এক পর্যায়ে বিক্রয় নিচের দিকে ধাবিত হয়ে আসে। পতন স্তর। পতন স্তর হচ্ছে বাজারে পণ্যের বিক্রয় যখন ক্রমাগতভাবে নিম্নমুখী হয় এবং মুনাফা শূন্যের দিকে ধাবিত হয়। বিক্রয় নিম্নমুখী হবে এবং মুনাফা একদম, এই যে এই রেখাটি হচ্ছে মুনাফা রেখা, এটি হচ্ছে মুনাফা শূন্যের দিকে ধাবিত হচ্ছে। তো এটি হচ্ছে পতন স্তর। পতন স্তর হচ্ছে পণ্যের বিক্রয় ক্রমাগতভাবে হ্রাস পায়। তারপর হচ্ছে পণ্যের বন্টন প্রণালীতে মধ্যস্থ ব্যবসায়ীর সংখ্যাও হ্রাস পায়। পণ্যটি বন্টন করার জন্য যেসব মধ্যস্থ ব্যবসায়ী বা কর্মী নিয়োগ দেওয়া থাকে, তো তাদের সংখ্যা হ্রাস পেতে থাকে। অন্যান্য খরচ কমিয়ে পণ্যের মূল্য কম ধার্য করা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রতিযোগীদের সংখ্যা হ্রাস পেতে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে পণ্য থেকে আসা মুনাফা একদম শূন্যের দিকে ধাবিত হয়। তো এটি হচ্ছে পতন স্তর। তো একটু আমরা আলোচনা করি। উন্নয়ন স্তর হচ্ছে বাণিজ্যিকভাবে পণ্যটি তৈরি করা, উৎপাদন করা, চিন্তাভাবনা করা। এই স্তরে বাজারে পণ্য উপস্থাপন করা হয় না, জাস্ট পণ্য সম্পর্কে চিন্তাভাবনা উৎপাদন করা হয় পণ্য উন্নয়ন স্তর। সূচনা স্তর, প্রথমবারের মতো পণ্যটি বাজারে উপস্থাপন করা হয়, পণ্য সম্পর্কে ক্রেতাদের অবগত থাকে না, পণ্যটি সম্পর্কে ধারণা থাকে না, এটি হচ্ছে সূচনা স্তর। এই স্তরে বিক্রয় মোটামুটি, যেহেতু ক্রেতারা পণ্য সম্পর্কে জানে না, এজন্য এখানে বিক্রয় কম। প্রবৃদ্ধি স্তরে আস্তে আস্তে পণ্য সম্পর্কে জানতে পারে এবং ক্রেতারা প্রচুর পরিমাণে ক্রয় করা শুরু করে দেয়। ক্রেতারা যখন ক্রয় করা শুরু করে দিচ্ছে, তখন কোম্পানির বিক্রয় বৃদ্ধি পাচ্ছে। পূর্ণতা স্তরেও কিন্তু বিক্রয় বৃদ্ধি পাচ্ছে এবং এক পর্যায়ে বিক্রয় নিচের দিকে ধাবিত হচ্ছে, মুনাফাও নিচের দিকে যাচ্ছে। আর পতন স্তর হচ্ছে এমন একটি স্তর যেখানে বিক্রয় ও মুনাফা দুটি একদম কম, বিক্রয় নিচের দিকে আসতেছে, মুনাফা শূন্যের দিকে ধাবিত হচ্ছে, এটি হচ্ছে পতন স্তর। তো আশা করছি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের সৃজনশীল প্রশ্ন বেসিক্যালি আসবে যে সূচনা স্তর নিয়ে সাপোজ আসতে পারে, কোন স্তরে পণ্যটি বাজারে প্রথমবারের মতো উপস্থাপন করা হয়। পণ্যের জীবনচক্রের কোন স্তরে প্রথমবারের মতো পণ্য বাজারে উপস্থাপন করা হয়, তখন হবে সূচনা স্তর। এবং কোন স্তরে এরকমও হতে পারে যে কোন স্তরে কাস্টমাররা পণ্য সম্পর্কে অবগত থাকে না, সূচনা স্তরে কাস্টমাররা পণ্য সম্পর্কে অবগত থাকে না। কোন স্তরে হচ্ছে বিক্রয় ও মুনাফা একদম নিচের দিকে ধাবিত হয়, পতন স্তর। কোন স্তরে বিক্রয় সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, প্রবৃদ্ধি স্তর। এসব বিষয় তোমাদের ভালো করে বুঝতে হবে এবং খেয়াল করতে হবে, সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসে।
আবার পণ্য উন্নয়ন স্তর নিয়ে একটা প্রশ্ন হতে পারে যে কোন স্তরে হচ্ছে বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদনের কথা চিন্তা করা হয়। বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদনের কথা চিন্তা করা হয় পণ্য উন্নয়ন স্তরে। ঠিক আছে, এবার আমি আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে মূল্য কি বা মূল্য নির্ধারণ পদ্ধতি বলতে আমরা কি বুঝি। এই প্রশ্নটি, মূল্য বলতে আমরা কি বুঝি, আমি একটু গল্পের আকারে তোমাদেরকে বলি, তাহলে বুঝতে পারবে। মূল্য আমরা সবাই জানি যে কোনো পণ্য বা সেবা ক্রয় করতে গেলে আমরা এর বিনিময়ে টাকা খরচ করে থাকি, অর্থ ব্যয় করে থাকি। এই যে ব্যয়িত অর্থ, এটি হচ্ছে ওই পণ্যের মূল্য। কিন্তু আমি একটু গল্পের আকারে তোমাদেরকে বলি, আমরা হচ্ছে বাসা ভাড়া নিয়ে থাকি। সেক্ষেত্রে আমি এটা জাস্ট গল্প বলছি তোমাদের। তো বাসা ভাড়ার ক্ষেত্রে হচ্ছে আমরা ভাড়া দিয়ে থাকি, ভাড়া পরিশোধ করে থাকি। তো এই বাসায় থাকতে গেলে আমাদের বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে গ্যাস, পানি, তারপর হচ্ছে ইন্টারনেট কানেকশন, ডিশ সংযোগ প্রভৃতি বিল পরিশোধ করতে হয়। তারপর পড়াশোনার জন্য যারা স্টুডেন্ট আছো তারা টিউশন ফি দিচ্ছ। চিকিৎসার জন্য ডাক্তারকে আমরা ফি প্রদান করছি। চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে, অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে সেখানে কিন্তু একটা ডাক্তারের ভিজিট দিতে হয়। তারপরে হচ্ছে যানবাহনের সেবা গ্রহণ করার জন্য, ট্রান্সপোর্ট সেবা গ্রহণ করার জন্য কিন্তু আমরা ভাড়া প্রদান করে থাকি। তারপর ব্যাংক থেকে অর্থ ধার নেওয়া, সাপোজ ব্যাংক থেকে যদি কেউ ঋণ নেয় সেক্ষেত্রেও কিন্তু আমরা সুদ দিয়ে থাকি বা মুনাফা দিয়ে থাকি। হোটেল মোটেলে থাকার জন্য, কোথাও ঘুরতে গেলে হোটেল বা মোটেলে থাকার জন্য ভাড়া প্রদান করতে হয়। তারপর ব্যবস্থাপক, একটা বড় অফিসের ব্যবস্থাপক বা হচ্ছে সেখানে কর্মচারী কর্মকর্তা সবার কিন্তু হচ্ছে মজুরি প্রদান করে থাকে অফিস। তো আবার যারা একদম দেশের প্রত্যেকটা নাগরিক কিন্তু কোনো না কোনোভাবে সরকারকে হচ্ছে কর দিয়ে থাকে। তো অর্জিত আয়ের উপর কিন্তু অনেকেই আমরা নাগরিক যারা আছি দেশে তারা কর প্রদান করে থাকি। তারপর হচ্ছে বাচ্চারা যখন শিশু পার্ক, তারপর চিড়িয়াখানা, জাদুঘরে প্রবেশ করে সেখানেও কিন্তু ফি প্রদান করা হয়। তো আমাদের দেশের মধ্যে এবং সারা বিশ্বে এরকম প্রচলিত। তো আমরা যখন কোনো না কোনো কাজ করি, কিভাবে থাকছি, কিভাবে খাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো আমরা মূল্য পরিশোধ করে আসছি। তো একটু আগে তোমাদের যে গল্পটা আমি বললাম সেটি হচ্ছে সব কিছুই, এগুলো সব কিছুই মূল্য এবং মূল্য হিসেবে বিবেচিত। এবার আসো মূল আলোচনায়। মূল্য বলতে আমরা কি বুঝি। মূল্য হচ্ছে কোনো পণ্য বা সেবার জন্য যে পরিমাণ অর্থ ধার্য করা হয়। একটা মোবাইল ফোন ক্রয় করতে গেলে আমাকে কমপক্ষে কিছু টাকা ব্যয় করতে হবে। তো এই মোবাইল ফোন ক্রয়ের জন্য যেসব টাকা ধার্য করা হয় বা এর মূল্য, এর জন্য যে অর্থ পরিশোধ করতে হয়, এটি হচ্ছে মূল্য। অন্যভাবে আমরা একটু বলতে পারি, কোনো পণ্য বা সেবা হতে প্রাপ্ত সুবিধার জন্য ভোক্তা যে পরিমাণ অর্থ ব্যয় করে সেটি হচ্ছে মূল্য। যেমন উদাহরণ দিয়ে বলি আমি, একজন ব্যক্তি 30,000 টাকা দিয়ে একটি ক্যামেরা ক্রয় করেছে। 30,000 টাকা দিয়ে একটি ক্যামেরা ক্রয় করেছে, তাহলে ওই ক্যামেরাটির মূল্য কত? 30,000 টাকা। এটি হচ্ছে ওই ক্যামেরার মূল্য। তো আজকে এ পর্যন্তই। আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তারপর এই চ্যাপ্টারে আরও কিছু বিষয় আলোচনা করার আছে, এসব ইম্পর্টেন্ট টপিক নিয়েও আমি আলোচনা করব। আজকে ক্লাসের টাইম আমার পার হয়ে গিয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচ্য বিষয় তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি বারবার টেনে দেখার চেষ্টা করবে। সবাই ভালো থেকো। তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিতে পেরে অনেক ভালো লাগলো। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।